অ্যাবাউট পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত। নমস্কার, আমি তরুণ কুমার পাল। আমি আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম যে বিষয়টি নিয়ে। এটা হচ্ছে যে গতকাল রাতে যখন আমি বাড়ি ফিরছিলাম স্টুডেন্ট পড়িয়ে, সেই সময় দেখলাম আমার বাড়ির পথের বাড়ির যে দুপাশের যে দেওয়াল, আমাদের এলাকার যে দুপাশের দেওয়াল, সেখানে ডিওয়াইফাই কর্মীরা তারা সব পোস্টারিং করছেন। তো আমি তাদের পোস্টারিং করতে দেখে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে ওদের পোস্টারের বিষয়বস্তুগুলো দেখলাম, ভালো পড়লাম, একেবারে জলজান্ত সমস্যা। তো যাই হোক, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা নিয়মিত ঘরে আলোচনা করি, পথে ঘাটে আলোচনা করি। তো যাই হোক, সেই পোস্টারের ছবিগুলো আমি তুলে নিয়ে আসলাম। কারণ কি, একটি পোস্টার ঠিক আমার মনে হলো এই মুহূর্তে এই পোস্টারটার বিষয়বস্তু নিয়ে আলোচনা করারই দরকার। তো তার আগে কয়েকটি পোস্টার ছবি তো তুলেছি, সেই পোস্টারগুলো আমি একটু দেখাই আপনাদের, আপনারা দেখুন, তাহলে বিষয়টা বোঝা যাবে ভালো। চাই সকলের জন্য শিক্ষা ও শিক্ষা শেষে কর্মসংস্থান। কামদুনি থেকে মধ্যমগ্রাম, আরজিকর, সন্দেশখালী, জয়নগর, আর কত অনেক হলো সিবিআই, এবার দ্রুত বিচার চাই। বাংলা নিজের মেয়েদের নিরাপত্তা চায়, মেয়েকে নয়। এই পোস্টারটি আমার কাছে খুব টাচি হয়েছে, আর এই সম্পর্কিত বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবার জন্যই আমার এই পোস্টটি করছি। বাংলা নিজের মেয়েকে চায়, এই স্লোগানটা উঠেছিল 2021-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। তারপর এটা 2024-এও খানিকটা কেউ আর কি এই স্লোগানটাকে ব্যবহার করেছে। আরেকটি কমন স্লোগান ছিল 2021-এ লক্ষ্মীর ভাণ্ডার, এবং সেটাও 2024 সালেও একই রকমভাবে দেয়ালে আঁকা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে যারা রাজনীতিটা করেন তারা অন্তত এটুকু তো বোঝেন যে সংসদীয় রাজনীতি করতে গেলে সেখানে 5 বছর অন্তর যখন সরকারটা পরিবর্তন হয়, তখন মানুষের সামনে নতুন নতুন কর্মসূচি নিয়ে আসতে হয়, এটা আমরা জানি, এবং রাজনৈতিক দলগুলো সেটাই করবার চেষ্টা করে। যদি সরকারি দল হয় তাহলে তারা তাদের যে মানুষের সামনে দেওয়া যে প্রতিশ্রুতিগুলো তারা কতটা কি পূরণ করতে পেরেছে নিজেরা জানেন। তো তারপর থেকে সেগুলোর অবশিষ্ট অংশ এবং নতুন অংশ জুড়ে তারা মানুষের কাছে ভোট প্রার্থী হয় ভোট ভিক্ষায় নামে। তো এক্ষেত্রে দেখলাম 2021 সালে মানে চারিদিকে আওয়াজ তোলা হলো বাংলা তার মেয়েকে চায়। তো এটা একটা কর্পোরেট কালচারের বিজ্ঞাপনের মতো। কর্পোরেট সংস্থাগুলো যেমন তাদের প্রোডাক্ট না চললে, যে প্রোডাক্টগুলো চলে না, অথবা যে প্রোডাক্টগুলোর বেশি করে মানুষের মধ্যে বিজ্ঞাপন করা প্রয়োজন তারা মনে করে ব্যবসায়িক স্বার্থে, তখন তারা সেই ধরনের স্লোগানযুক্ত ক্যাম্পেইন, ভিডিও বা পোস্টারিং এসব শুরু করে। তো বাংলা নিজের মেয়েকে চায়, কিরকম মেয়েকে চায়? তো আমি এ ব্যাপারে বলবো যে এই স্লোগানটা নিশ্চয়ই তৈরি করা হয়েছিল যেহেতু সামনে যারা স্লোগান তুলেছিলেন তৃণমূল কংগ্রেস তরফ থেকে, তো তাদের তো মহিলা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রয়েছেনই, তাদের দলের সুপ্রিমো।
স্বাভাবিক তাকেই মুখ্য নির্বাচনে লড়ছেন, তাকেই আবার ফিরিয়ে আনতে চান, সেই জন্য তারা ওই স্লোগানটা তুলেছিলেন। কিন্তু মুশকিল হলো, মুশকিল বলতে মুশকিল আর কি হবে, জিতে গেছেন, তারাই জিতে গেছেন, ম্যাক্সিমাম সিটে তারা জিতেছেন, সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন। কিন্তু 21-এ নির্বাচনের আগে যে সমস্ত সমস্যাগুলো আমাদের রাজ্যে ছিল, সারা ভারতে ছিল, সেই সমস্যার কোনোটাই তো দূর হয়নি। বরং 2024 সালে যে কথাটা দিয়ে আমি মানে যে কারণে পোস্টটি করছি, যে বাংলা নিজের মেয়েকে চায়, আজকে অদ্ভুত ব্যাপার, এই 3 বছর পর, 21 থেকে 24, 3 বছরের পরে, এবং লোকসভা নির্বাচনও হয়ে গেল, এই স্লোগানটা বাংলা নিজের মেয়েকে চায়, এরকম স্লোগানের কথাও কোথায় কোথায় লোকসভা নির্বাচন আগেও শোনা গেছে। তো এই 24 সালের এই নভেম্বরের শেষে এসে, যেখানে এই কিছুদিন আগে 6টা বিধানসভার কেন্দ্র পুনরায় যে উপনির্বাচন হলো, তাতে করে তারা জিতলো, তৃণমূল কংগ্রেস, তারপরেও মানুষকে, মানে ডিওয়াইফাই কর্মীদের দেখলাম লিখতে হচ্ছে বাংলা নিজের মেয়েদের নিরাপত্তা চায়, নিজের মেয়েকে চায় না। তার মানে কি ভয়ঙ্কর কথা। আসলে ভয়ঙ্কর বলছি এই কারণের জন্য, বিষয়টা হচ্ছে যে বাংলা নিজের মেয়েকে চায়, এই কথার উপর ভিত্তি করে, মানে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নেই, আগামী 5 বছর পশ্চিমবঙ্গের মানুষের জন্য কি করবে সেসবের কোনো কথা নেই, কিন্তু শুধু বাংলা নিজের মেয়েকে চায় আর লক্ষ্মীর ভাণ্ডার, এই দুটো ইস্যু দিয়েই মোটামুটি ভোট হয়ে গেছে। সে 21-এ, তারপরে জিতেও গেছে, উপনির্বাচনে 6টা আসন পুনরায় পেয়ে গেল, লোকসভায় 29টা আসন পেয়ে গেল। তারপরে আবার এই কথা হচ্ছে যে বাংলা নিজের মেয়েকে না চায়, বাংলার নারী নিরাপত্তা। কথাটা অসত্য নয় তো, কথাটা তো সত্য। মধ্যমগ্রাম, মানে কামোদিনী, মধ্যমগ্রাম থেকে শুরু আরম্ভ হয়েছিল, কামোদিনী, মধ্যমগ্রাম, কাটোয়া, এই সমস্ত করে এসে, যেটা ওরা পোস্টারে লিখে হচ্ছে, এবং সর্বশেষ প্রচণ্ড মারাত্মক যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আরজি কর, নারী নিরাপত্তা নেই। এবং সেই নারী নিরাপত্তা যে চূড়ান্ত অবনতি আরজি কর কাণ্ডে হয়ে গেল, চিকিৎসক কন্যা নির্মমভাবে নিহত হলেন, তারপরেও সেই সময় যখন নাকি প্রচণ্ড সারা বাংলা, ভারত এবং ভারতের বাইরে যেখানে যত বাঙালি আছে তারা একত্রিত হয়েছেন, অন্যান্য ভারতীয় একত্রিত হয়েছেন, বিদেশের বিভিন্ন রাজ্যের রাজধানী এবং অন্যান্য অঞ্চলে, তারা যখন এই আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসক কন্যার বিরুদ্ধে সংগঠিত অপরাধকে, যারা ঘটিয়েছে তাদের বিচার চাইছে, নারী স্বাধীনতা চাইছে, নিরাপত্তা চাইছে, ঠিক সেই সময় জয়নগরে আরেকটা ঘটনা ঘটে গেল, 9-10 বছরের একটি বাচ্চা মেয়ের উপরে সেই ঘটনা ঘটেছে। তো এই ঘটনাগুলো তো পর ঘটছে, স্টিল নাও, মানে এখনো ঘটে যাচ্ছে। এদিকে বলা হলো বাংলা নিজের মেয়েকে চায়, ব্যাস মেয়েদেরই নিরাপত্তা নেই। কথা ছিল চাকরি ব্যবস্থা করবে, বেকারত্ব দূর করবে, 100 দিনের কাজের সমস্যা সমাধান করবে, চাষিরা তাদের 100 দিনের কাজ করার যে পারিশ্রমিক তারা সেটা পায়নি, এখনো বসে আছে। সার মানে ভেজাল সার নয়, সার সরবরাহ করতে হবে, যে দামে চাষিদের কেনার সম্ভাবনা আছে, যে ক্রয় ক্ষমতার মধ্যে আছে, সেই দামে সার বিক্রি করার ব্যবস্থা করতে হবে, বীজ সরবরাহ করতে হবে, জলসেচের ব্যবস্থা করতে হবে, ইলেকট্রিসিটির দাম কমাতে, মূল্যবৃদ্ধি রোধ করতে হবে। মানে চারিদিকে যে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, কি শহর কি গ্রাম, সর্বস্ত একটা হাহাকার অবস্থা, কোনো রকমের দিন গুজরানো হচ্ছে মানুষের, মানে জোড়াতালি দেওয়া সংসার চালানো হচ্ছে অধিকাংশ মানুষ।
তো এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে বাংলার মেয়েকে চাইছে না, বাংলার মেয়েদের নিরাপত্তা চাইছে। শুনি মীনাক্ষীর একটি বক্তব্য, শুনি এই ব্যাপারে। নদিয়াতে একটা বাচ্চা মেয়েকে তার বন্ধুরা শুধুমাত্র তার সাথে কি সম্পর্ক ছিল বলে তার ইজ্জতটা লোটার লাইসেন্স পেয়ে যায়। অ্যাকচুয়ালি মীনাক্ষীরা তো চুপচাপ বসে নেই, বলা যেতে পারে মীনাক্ষীকে কেন্দ্র করে ডিওএফআই এসএফআই একটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে উঠেছে। এবং মীনাক্ষীকে যতটা বোঝা যাচ্ছে, যে কোনো ইস্যুতেই সাধারণ মানুষের উপরে যেখানে যেখানে শুনছেন যে নির্যাতন হচ্ছে, তিনি সেখানে ছুটে যাচ্ছেন। তো ফলত মীনাক্ষীর যে ভূমিকা, যেই জন্য যথেষ্ট গ্রহণযোগ্যতা পাচ্ছে, তিনি তো সম্পাদিকা ডিওএফআই, যে ছেলে মেয়েগুলো রাস্তায় পোস্টারিং করছিলেন আর কি, তাহলে তো ওই মীনাক্ষীর সতীর্থ। মীনাক্ষী আরজি কর কাণ্ডে, মানে আরজি করের ঘটনায় নিহত চিকিৎসক কন্যার ব্যাপারে শুধু মীনাক্ষী একা নয়, মীনাক্ষীর সাথে কলতান দাশগুপ্ত, ধ্রুবজ্যোতি সাহা এবং অন্যান্য আরও প্রচুর ডিওএফআই এসএফআই কর্মী সমর্থক, এরা সবাই একত্রিত হয়েছিলেন। তারা সবাই একত্রিতভাবে লড়াইটা দিয়েছিলেন, গাড়িটা আটকেছিলেন। এবং এই গাড়িটা নিহত চিকিৎসক কন্যার মরদেহবাহী যে গাড়ি নিয়ে যখন ছুটছিল পুলিশ, সেই সময় গাড়িটা যে তারা বাধা দিয়েছিলেন, সেই বাধা দেওয়ার সময় কিন্তু মীনাক্ষীদের কাছে এটা পরিষ্কার ছিল না যে কি ঘটতে চলেছে। এটা তাদের কাছে মানে কি ঘটতে চলেছে, মানে বডিটা তারা আটকাচ্ছেন, কারণ হচ্ছে তারা বুঝেছেন কিছু একটা গন্ডগোল হয়েছে। এত তাড়াহুড়ো কেন? আচ্ছা, আমি বলা চাই মীনাক্ষীর মুখ থেকেই শুনি, আমাদের শোনা কথা, তবু তার মুখ থেকে শুনলে বিষয়টা বেশি ভালো বা পরিষ্কার বোঝা যাবে। জোর করে হসপিটাল থেকে বের করে নিয়ে যাবার পরও আমরা এই যেটা আজকে প্রকাশ্যে আসছে সেটা আমরা জানতাম না, কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনার অভিজ্ঞতা আমাদের ছিল। এবং সেদিনকে পুলিশ যেভাবে পরিবারের সাথে কথা বলতে আমাদেরকে বারে বারে বাধা দিচ্ছিল, সহযোগিতা করছিল না, তাতে আমাদের এটা মনে হয়েছিল যে কিছু একটা আছে, তাই আমরা গাড়িটা আটকেছিলাম। তাহলে আমাদের সেদিনকের অভিজ্ঞতা, আমাদের কাজ এবং আজকে নির্যাতিতা ডাক্তার মেয়েটির বাবার কথা মিলে গেল এবং রাজ্যের মানুষের ভয়টা সত্যি হয়ে গেল। সত্যি যে রাজ্যে নারী নিরাপত্তা নেই তার একটা প্রমাণ দেখুন। মীনাক্ষী মুখার্জি একজন মহিলা, এবং সেই মহিলাকে মানে তিনি গাড়িটা আটকাচ্ছেন, গাড়িটা আটকাতে গেলে তাকে বাধা দেওয়ার জন্য বা প্রশাসন তাকে চায় না যে তারা গাড়িটা রুকুক, ধ্রুবজ্যোতি বা মীনাক্ষী এরা সব গাড়িটা রুকুন, এটা চান না। ঠিক আছে, মীনাক্ষীর জন্য মহিলা পুলিশ কোথায়? মানে পুলিশ অফিসাররা রয়েছেন, দেখুন তারা কিভাবে একজন মহিলাকে অসম্মানিত করে ধাক্কা দিয়ে ঠেলে গুটিয়ে বের করার চেষ্টা করছে। এই একজন মহিলা সম্ভবত মহিলা পুলিশ সম্ভবত আসছেন, কিন্তু আসতে পারলেন না। সে দেখুন কিভাবে একজন মহিলাকে মানে কিভাবে টানাটানি করছে। এই একজন সম্ভবত মহিলা পুলিশ ঢুকেছেন, টানাটানি করছেন, হাত ধরে টানাটানি করছেন। তো যাই হোক, এটা দিয়েও কিন্তু প্রমাণ হয় যে মহিলা নিরাপত্তাহীনতা যে রাজ্যে চলেছে, এটা একটা মস্ত বড় প্রমাণ। এই দৃশ্যটা তো আমাদের সেটাই প্রমাণ করে।
তাহলে যেটা ওই পোস্টারে লিখেছে, যে ডিওয়াইএফের কর্মীরা লিখে পোস্টারিং করছেন, যেখানে লিখেছেন যে বাংলা নিজের মেয়েকে নয়, বাংলা চায় মেয়েদের নিরাপত্তা। একেবারে 100% ঠিক কথা। এই মুহূর্তে এটা দাবির মধ্যে এসে দাঁড়িয়েছে। মানে অদ্ভুত ব্যাপার, বলো খুব খারাপ লাগে। অনেক রকম সমস্যা রয়েছে, সেই সমস্যা দূর না করে নতুন সমস্যা নিয়ে আসা হয়েছে। নারী নিরাপত্তার প্রশ্নটা আমাদের রাজ্যে নিয়ে আসা হয়েছে, সবার সামনে নিয়ে আসা হয়েছে। এরও পিছনে ঐতিহাসিক কারণ আছে। আমরা দেখেছি যে সারা বিশ্বে দেখা যায় যে যখনই মানুষের ক্ষোভ, জ্বালা, যন্ত্রণা চূড়ান্ত রূপ ধারণ করে, তখন দুটো পদ্ধতিতে শাসক চেষ্টা করে পুরো মানুষের দৃষ্টিভঙ্গিটা ঘোরানোর জন্য। এক হচ্ছে ওই মেয়েদের উপর আক্রমণ, কারণ মেয়েদের উপর আক্রমণ হলে কি হয়, মেয়েদের নিরাপত্তা দেওয়ার জন্যই তখন ঘরের পুরুষরা, সেই বাবা, দাদা, ভাই, কাকা, জ্যাঠা, এমনকি দাদু, সবাই ব্যস্ত হয়ে পড়ে ঘরের মহিলাদের নিরাপত্তার জন্য। তার নিরাপত্তা কী করে দেওয়া যায়? আজকাল আধুনিক যুগে এখন তো স্কুল কলেজ নিয়ে যেতেও গার্জিয়ানকে যেতে হয়। তো মেয়েদের উপর আক্রমণ করা মানে 50% মেয়ে, যদি সত্যি ধরি 50% মেয়ে, কথার কথা, তাহলে 50% মেয়েকে যদি আক্রমণ করা যায়, আর বাকি 50% পুরুষকে সেই ঘরে ঢুকিয়ে দেওয়া গেল মেয়েদের উপর আক্রমণ করা অছিলায়। আর একটা ইস্যু আছে, মস্ত বড় ইস্যু, সেটা তো আমরা জানি সবাই, ধর্ম, বর্ণ, জাত, পাত, ভাষা, এই সমস্ত ভেদাভেদ করে মানুষের যে যে সমস্যার বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছেন, সেখান থেকে দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য এই ভেদাভেদের রাজনীতি নিয়ে আসা হয়। এই দুটো পয়েন্ট দিয়ে কিন্তু স্বৈরাচারী শাসক, ফ্যাসিস্টরা এই সমস্ত কাজগুলো করে থাকেন। তো যাই হোক, রাজ্যের এই যে নিরাপত্তাহীনতা মেয়েদের, সেটা এই মীনাক্ষী যে আর্যিকর কাণ্ডে বাধা দেওয়া শুধু এটাই নয়, আরও অসংখ্য আছে। জয়নগর ক্ষেত্রেও দেখি, জয়নগরে মীনাক্ষীরা উপস্থিত হয়েছিলেন, দীপশিতারা উপস্থিত হয়েছিলেন। সেখানে দেখা গেছে যে তারা সেখানে যাওয়ার জন্য পুলিশ একেবারে ব্যস্ত হয়ে উঠেছে, যে তারা অপরাধী ধরার ব্যস্ত নয় আর কি। মীনাক্ষী, দীপশিতা এরা সব যাচ্ছেন, যে অপরাধটা সংঘটিত হয়েছে, তারা যাচ্ছেন সেই শোক সন্তপ্ত বাড়ির প্রতি সমবেদনা জানাতে। এ তো উচিত তো মানুষের, রাজনীতি যারা করেন তারা তো যাবেনই, আর তাছাড়া সাধারণ মানুষ সবাই যাবেন। এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, 10 বছরের মেয়ে জয়নগরে যে ঘটনাটা ঘটলো, তো সেখানেও দেখেছি, সেখানে মীনাক্ষী, দীপশিতা যা গেছেন, তাদের উপর আক্রমণ, তাদের বাধা দেওয়া হচ্ছে। কলকাতার কাটাপুকুর মর্গে যখন দেহটা পোস্টমর্টম হবে ওই জয়নগরের মেয়েটার, সেখানেও দীপশিতারা সন্দেহ করেছেন যে এটাও না জানি কি হয়, এই লাশটাও গায়েব হয়ে যায় কিনা, এই সন্দেহ করে ওরা ওখানে বাধা টাধা দিতে গেছে। সেখানেও পুলিশ তৎপর। পুলিশ সবসময় তৎপর অপরাধীকে বাঁচানো, আর যারা অপরাধের বিরুদ্ধে লড়তে চাইছে তাদের বিরুদ্ধে যাওয়া, এই হচ্ছে পুলিশের কাজ। তাহলে এই যদি প্রশাসনের কাজ হয়, তারা নারী নিরাপত্তা দেবে কি করে? অথচ মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের, তাকে আনাও হলো কিন্তু ওই একই কারণে ভোট দিয়ে, যে বাংলা নিজের মেয়েকে চায়, এই নাকি মেয়েদের চায়। এই মীনাক্ষী একটা জায়গায় একটা ভিডিওতে দেখছিলাম, এই প্রসঙ্গে বলছিলেন যে বাংলা নিজের মেয়েকে চায়। শুনুন, মীনাক্ষীর মুখে শুনুন। বাসে আসছিলাম, লিখেছে বাংলা নিজের মেয়েকেই চাই। মনে মনে খুব গাল দিচ্ছিলাম যে তাহলে বাংলার ছেলেগুলোর কি উপায় আছে। তখন একদম সামনের দিকে বসে থাকা একজন বয়স্ক ভদ্রলোক চোখ মুখ টেড়া করে আমার দিকে তাকিয়ে, ড্রাইভারের দিকে তাকিয়ে, মানে ও কি করবে খুঁজে পাচ্ছে না, রেগে মেগে বলছে বাংলা নিজের মেয়েকেই চায়। নিজের মেয়েকে নিজের ঘরের লোকই চায় না, বাথরুমে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর পরেও এক সাংবাদিককে দেখলাম যে সে ওই কি করেছে, ওই মীনাক্ষীকে গিয়ে আর কি মীনাক্ষীকে প্রশ্ন করেছে বা বলেছে, কি বলেছে যে মীনাক্ষী, তার মধ্যে কি তিনি মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিচ্ছবি দেখেন কিনা। তো এরপরেও সেই সাংবাদিক তাকে গিয়ে প্রশ্ন করেছে। তো মীনাক্ষী কি বলছে একটু শুনি।
আমার বলার চাইতে মীনাক্ষীর মুখে শোনায় জিনিসটা ভালো উপলব্ধি হবে আর কি, শুনে নিই। আপনি কি মনে করেন যে আপনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাব সেটা কোনোভাবে রয়েছে? ইলা মিত্র, কনক মুখার্জি, গীতা মুখার্জি, প্রতিভা, অরুণা আসফ আলী, সুভাষিনী আলী, লক্ষ্মী সাইগল, কিছু দেখতে পাচ্ছেন না? স্মৃতিটা এত ছোট কেন? আর একটু পিছনে যেতে হবে। আমার মধ্যে কারো ছাপ নেই, কারো মধ্যে আমার কোনো ছাপ নেই। আমার মধ্যে যদি ছাপ আছে সেটা হলো কমিউনিস্ট আদর্শ, বামপন্থী রাজনীতি, যে রাজনীতিতে কাজের জন্য আমরা লড়ছি। এবং আমরা যে ছাপটা রাখতে চাইছি এই প্রজন্মের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে, সেই প্রজন্মটা হলো মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য, নিজের পায়ের নিচে জমিটাকে শক্ত করার জন্য হক কথা সোচ্চারে বলো লড়ে যায়। পোস্টটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, পছন্দ হলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন প্লিজ। আর আমাকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।